রূপকথায় আমরা সুন্দর সুন্দর মেয়েদের অনেক রকম ডেফিনেশনের কথা শুনেছি। তার মধ্যে মুক্তোর মতো হাসি কিন্তু একটা অন্যতম জিনিস। হ্যাঁ, এই মুক্তোর মতো হাসি সবাই কিন্তু জন্মসূত্রে লাভ করে না, কিন্তু তার জন্য এমন অনেক জিনিস আছে যেগুলো মেনে চললে তার কাছাকাছি হওয়াটাও একেবারে অসম্ভব মোটেই নয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সকলকে স্বাগত জানাই ওডোনটোরার প্রেজেন্স হ্যালো স্মাইলে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব ভারতের বেস্ট ইন ক্লাস অল আন্ডার ওয়ান রুফ ফ্যাসিলিটি প্রদান করে যে ডেন্টাল ইনস্টিটিউট, সেই ওডোনটোরার ডিরেক্টর, আমাদের সকলের প্রিয় ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। প্লিজ ওয়েলকাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, তোমাকেও এই অনুষ্ঠানে আমার সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবং একটা জিনিস যেটা আমরা ভীষণভাবে জানতে চাই যে আজকালকার দিনে একেবারে আমরা মানে এই 2025-এ দাঁড়িয়ে দেখতে পাচ্ছি একেবারে জেনজিদের যুগ, তো এখন আর আমাদের দাদু ঠাকুমাদের যুগ নয় যে সকালবেলা উঠে আর সবাই নিম দাঁতন করবে। এখন দাঁতকে সুন্দর রাখার জন্য বা দাঁতের নানা রকম হোয়াইটনিং এর জন্য বা নিজের দাঁতকে অনেক সুন্দর করে তোলার জন্য প্রচুর ডিভাইসেস মার্কেটে খুব সহজে অ্যাভেলেবল হয়ে গেছে এবং অনেকে গিফট করছে সেসব ডিভাইসেস গুলো। ইলেকট্রনিক টুথব্রাশ তার মধ্যে একটা অন্যতম জিনিস। এছাড়াও আল্ট্রাসনিক ডিভাইস যেগুলো রয়েছে দাঁতকে হোয়াইট করার জন্য বা ব্রাইট করার জন্য, সেসব তো আমরা দেখতেই পাই। নানা রকম ফ্লস দাঁতের গ্যাপে ব্যবহার করে দাঁত পরিষ্কার করা হয়। প্রাচীন জিভ ছোলা সেই পদ্ধতি ব্যাপারটা এখন অনেকটাই আউটডেটেড। এখন নানা রকম ডিভাইসেস এসে গেছে সেগুলোর জন্যও, এবং নানা রকম কেমিক্যাল এসে গেছে যেগুলো কিছুক্ষণ লাগিয়ে রাখলাম, তারপর ওয়াশ করে ফেললাম, দাঁত এক শেড ব্রাইট হয়ে যাবে। এই যে জিনিসগুলো বা এই যে ডিভাইসেসগুলো, এগুলোর মাধ্যমে যে দাঁতকে ফর্সা করা বা সাদা করা আর কি, কয়েক টোন লাইট করার যে ব্যাপারটা, বা নানা রকম যারা বিশেষ করে আমি দেখেছি স্মোক করে আর কি, তাদের এটার প্রতি একটা দারুণ আগ্রহ রয়েছে, চট করে কিনে নেয়, ব্যবহার করে। এইটা কতটা সঠিক এবং এটার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে? আচ্ছা, প্রথমে বলি, বাজারে এখন অনেক রকম ডিভাইস আছে। ডিভাইসগুলো সবগুলোই তো এই কারণেই বাজারে এসছে যে এগুলো আমাদের ওরাল হাইজিন বা ওরাল হেলথকে ইমপ্রুভ করবে। এবার আনফর্চুনেটলি সবগুলো ডিভাইস কিন্তু যে সবার জন্য অ্যাপ্লিকেবল তা নয়। আচ্ছা, এগুলোর স্পেসিফিক ইন্ডিকেশন আছে। একটা করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। যেরকম ফার্স্ট ডিভাইসটা হলো যেটা তুমি বললে পাওয়ার ব্রাশ বা ইলেকট্রিক ব্রাশ। ইলেকট্রিক ব্রাশ তো এখন আর ইলেকট্রিক ইউজ হয় না, ব্যাটারি অপারেটেড। এবার অ্যাকচুয়ালি যদি আমি জানতে চাই যে কেন এই ব্রাশটা ইউজ করা হয়েছিল, প্রথম দিকে কিন্তু এটা নর্মাল পপুলেশনদের জন্য ছিল না। এটা ছিল হসপিটালে যারা কেয়ার গিভার, নার্স, তারা হসপিটালাইজ পেশেন্ট তাদের ইউজ করবে, বা সাইকোলজিক্যালি ডিফারেন্টলি এবল যারা পেশেন্ট তাদের জন্য ইউজ করার জন্য। মানে যারা ম্যানুয়ালি জানে না বা করতে পারছে না ফিজিক্যালি, বা পোস্ট স্ট্রোক পেশেন্ট, প্যারালাইসিস হয়ে গেছে, তাকে কেউ করিয়ে দেয়, তাদের জন্য এইটা অনেক ইজি। তো সেটা একটা ফ্যাক্টর। এবার কিন্তু এখন জিনিসটা কিন্তু আমরা দেখেছি যে উইথ প্যাসেজ অফ টাইম, মানে অনেকেরা বলতে পারে এটা কমার্শিয়ালাইজেশন, তা কিন্তু নয়। মানে অনেকেই আছে, আমি দেখেছি আমার বেশ কিছু পেশেন্ট যারা সো কল ম্যানুয়াল ব্রাশ ইউজ করতেন, তারাও তাদের আমি পাওয়ার ব্রাশে শিফট করিয়েছি তাদের মাড়ির রোগ কন্ট্রোল করার জন্য, এবং অ্যাকচুয়ালি ওরাল হাইজিন কিন্তু আগের থেকে অনেক বেটার আছে। আচ্ছা, তার মানে পাওয়ার ব্রাশ সেগুলোর একটা অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, অবভিয়াসলি। কিন্তু পাওয়ার ব্রাশের একটা জিনিস বুঝতে হবে, পাওয়ার ব্রাশটা কিন্তু যেহেতু জিনিসটা অসিলেটরি বা ভাইব্রেটরি, আমাকে বুঝতে হবে ওর অ্যাডাপ্টেশন অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। অতএব আমি বলবো যে পাওয়ার ব্রাশের ডেমনস্ট্রেশন ভিডিও ইউটিউবে আছে, কিন্তু তাও আমি বলবো পাওয়ার ব্রাশে শিফট করার আগে প্রথম কথা আপনি একবার দেখে নিন যে আপনার অ্যাকচুয়ালি পাওয়ার ব্রাশ দরকার কিনা। দ্বিতীয় হলো পাওয়ার ব্রাশটা কীভাবে ইউজ করবো, অ্যাডাপ্টেশন অ্যাঙ্গেলটা কীরকম হবে। কারণ এমনি ব্রাশে আমাদের যেটা করতে হয়, অ্যাঙ্গেলে অ্যাডাপ্টেশন করতে হয়, তার সঙ্গে স্ট্রোক জেনারেট করতে হয়। পাওয়ার ব্রাশে ওটা বাই ডিফল্ট দেওয়া আছে, সুইচটা টিপলেই ওটা ভাইব্রেট করতে শুরু করে, আবার অফ করলে অফ হয়ে যায়। কিন্তু এই যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কীরকমভাবে দাঁতের ওপরে আমি ধরবো, দাঁত এবং মাড়ির সংযোগস্থলে। সো এই অ্যাঙ্গুলেশনটা খুব ইম্পর্টেন্ট, 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশন। এবং পাওয়ার ব্রাশের যেহেতু দুটো সেট অফ ব্রিসেলস, একটা ব্রিসেলস ভাইব্রেট করে, একটা বেস ব্রিসেলস সেটা দাঁতের উপর থাকে, সেটা ভাইব্রেট করে না। সো অনেকেই বুঝতে পারে না, আমাকে এসে অনেকে বলেন যে আরে ডাক্তারবাবু পুরোটা তো ভাইব্রেট করছে না। দুটো ব্রিসেল সেটের দুরকম আলাদা ফাংশন আছে।
তো আমি বলবো একজন ডাক্তারের কাছে গিয়ে শিখলে একটু বেটার হয়। হ্যাঁ, মানে আমি যখন করছি ব্রাশের পেছনে তো যথেষ্ট ইনভেস্টমেন্ট হচ্ছে নিশ্চয়ই, তাহলে একটা না এখন কিন্তু ব্রাশগুলো আগের মতো অত এক্সপেন্সিভ নেই, অনেকে অনেক কমে এসছে এবং এখন সহজলভ্য হয়ে গেছে, বিভিন্ন ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, প্লাস বিভিন্ন এই সমস্ত মলে বা স্টোরে এগুলো তো রাখে, সো ইউ ক্যান পিক আপ। আর আগের মতন এক্সপেন্সিভও নেই, ঠিক আছে। আর এর হেডগুলো রিপ্লেসেবল। আমি এরকম জানি আমার পেশেন্ট আছে একটাই পাওয়ার ব্রাশের ব্রেস ইউজ করে, পুরো ফ্যামিলি 3 জনে 3টে আলাদা হেড প্রত্যেক হেড ইউজ করে। এটা একটা হতে পারে যে একটা ব্রাশের ব্রেস দিয়েই হতে পারে। ন্যাচারালি ব্যাটারিটা একটু কম রান করবে, বাট আদারওয়াইজ আলাদা আলাদা করে বেস কেনার দরকার নেই। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে ফ্লস নিয়ে আমি এর আগে বেশ কিছুবার বিভিন্ন মিডিয়ায় বলেছি, এবার আবার বলছি যে ফ্লসটা কিন্তু একটু আমেরিকান ট্রেন্ড, যেটা এতদিন পর্যন্ত সাইন্টিফিক্যালি আমরা বলতাম ফ্লস করা উচিত দাঁতের মাঝখানে ফাঁকায়। 2017-18 পর থেকে কিন্তু জিনিসটা আস্তে আস্তে আমরা পেরিওডন্টিস্টরা জানতে শুরু করেছি, লোকদের বলতে শুরু করেছি সবার জন্য ফ্লস করার দরকার নেই। বার্মিংহাম ইউনিভার্সিটিতে ডক্টর ইয়ান চ্যাপেল একটা গ্রুপ, ওরা 2017-18 একটা স্টাডি করে বড় বড় পপুলেশনের উপর। সেখানে ওরা প্রুভ করেছে যে ফ্লস করলে যাদের পেরিওডন্টাইটিস নেই, মানে যাদের দাঁতের মাড়ির অসুখ নেই, এরকম লোকের এক্সট্রা কোনো বেনিফিট হয় না। বাণিজ্য অসুখ যাদের আছে তাদের অবশ্যই বেনিফিট হয়, এবং কিন্তু যাদের মাড়ির রোগ নেই তারা ওরাল হাইজিনের জন্য শুধু মেইনটেনেন্সের জন্য ফ্লসটা করে খুব একটা লাভ নেই। ওকে, তার মানে আমরা এটা বলতেই পারি যে আপনার যদি সমস্যা থাকে তাহলে ডেফিনেটলি কিছু কিছু ডিভাইস আপনাকে হেল্প করবে সেই জায়গায়। তবে আননেসেসারি শুধুমাত্র পাওয়া যাচ্ছে বলে আপনি একটা ফ্যান্সি ডিভাইস কিনে এনে আপনার দাঁতের উপর অ্যাপ্লাই করুন, না, সেটা আমার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে। হ্যাঁ, এবার আরেকটা তুমি আমাকে বললে জিভ ছোলা। এবার এখন সুবিধা হচ্ছে কিছু ম্যানুয়াল ব্রাশের হেডের পেছন দিকটাতেই রাবারের একটা স্লিপ ডিস্ক থাকে, ওটা দিয়ে জিভ করা যেতে পারে। জিভটা কিন্তু পরিষ্কার করা ইম্পর্টেন্ট, এই কারণে ইম্পর্টেন্ট যে জিভে কিন্তু ব্যাকটেরিয়াল ইকোলজি খুব স্ট্রং থাকে। দরকার হলে আমরা এরকম হতে পারে যে সপ্তাহে 2 দিন করলাম, সেটাও অ্যাকসেপ্টেড, কিন্তু করতে হবে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সিটা কি হবে, মানে সপ্তাহে 2 দিনটাই কি বেস্ট নাকি তার চেয়ে বেশি বা কম, মানে কার জন্য? আমি বলি প্রবলেমটা যে জিভ পরিষ্কার করতে গিয়ে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে একটু গলায় চলে গেলে সঙ্গে সঙ্গে একটা ভমিটিং টেন্ডেন্সি আসে। অবশ্য জিভ ছোলাটা সপ্তাহে 2 দিনের বেশি দরকার নেই, অ্যাকচুয়ালি 2 দিন ইন 2 days ইন আ উইক এনাফ। আর শেষ যে টপিকটা নিয়ে তোমাকে বললে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোয়াইটেনিং প্রোডাক্টস। হোয়াইটনিং ডিভাইসেস আজকাল মার্কেটে ডিভাইসও বেরিয়েছে। এবার হোয়াইটনিং ডিভাইসেস যেটা আছে একটাই পড়তে হয়, তার মধ্যে লাইট বেরোয়, কিন্তু তার আগে কিন্তু একটা হোয়াইটনিং প্রোডাক্ট দিতে হয়। এইবার বলি যে ওই যে অল্প কিছুক্ষণ হোয়াইটনিং প্রোডাক্টটা পরে থাকবো, সেটা যদি দাঁতকে সত্যিকারের অনেক দিনের জন্য সাদা করতে হয়। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা মেক ওভার ডিভাইস, মানে ডিভাইস বা কেমিক্যালস, মানে আমি একবার দাঁত সাদা করব সেটা চিরকাল থাকবে, এটা এক্সপেকটেশন রাখাই ভালো। কারণ দাঁতের অনেক রকম সাদা হয়, তো অনেক রকম শেডস। অতএব দাঁতটা আমি 2 শেড 3 শেড অবধি সাদা করতে পারি। এখন খুব বেশি সাদা করলে আবার প্রবলেম হচ্ছে দাঁতের সেন্সিটিভিটি ডেভেলপ করবে। এক্স্যাক্টলি, মানে আমিও সেটাই মানে জাস্ট ভাবছিলাম যে অনেক সময় আমি পার্সোনালি দেখেছি, মানে দাঁতের যদি আমি একটুখানি ক্লিন আপ করাই বা কিছু এরকম, মানে সেক্ষেত্রে গিয়ে হয়তো দেখালাম, মানে ডাক্তার দেখালাম, দাঁতটাকে পরিষ্কার করলাম, যেরকম ক্লিন আপ করে দেয়, তো তাতে কিন্তু কিছুক্ষণের জন্য হলো দাঁতটা একটু সেন্সিটিভ ফিল হয় না। এবার তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে দাঁতে ক্লিনিং করা বা যেটা বেসিক স্কেলিং বা সেটা তো মেকানিক্যাল। এই জিনিসটা ব্লিচিংটা কিন্তু একটা কেমিক্যাল প্রসেস। এবার কেমিক্যাল প্রসেসটা যদি হয়, এটা যদি খুব অল্প সময় করা হয় তাহলে তো অল্প 1 দিন 2 দিন 3 দিন থাকবে, বড় জোর 7 দিন থাকবে। কিন্তু যদি ইউজুয়াল যে গাইডলাইন আছে সেটা মেনে করা হয় তাহলে এরকম নয় যে এটা 10 বছর থাকবে, ইটস নট পসিবল। স্পেশালি আমরা ইন্ডিয়ানরা, বাঙালিরা তো খাবার খুব স্পাইসি খাই, কালার্ড ফুড খাই, প্লাস চা খাই। অতএব চায় ট্যানিন থাকে, কফি খাই, সেই এবার কফিতে ক্যাফিন থাকে, এগুলো সফট ড্রিঙ্কেও তো থাকে, তার মানে সেটা হ্যাঁ, যেগুলো কালার্ড যেগুলো সেগুলো খেলে কিন্তু এই কালারটা থাকবে না।
অতএব ব্লিচিং আমাকে মনে রাখতে হবে, এসে জিজ্ঞেস করে ব্লিচিং কত বছর থাকবে, কত বছরের প্রশ্ন নেই। আমরা পার্টিতে মেকআপ করলে কি সেই মেকআপ যে জিনিস দিয়ে ফেসিয়াল করলে দিনের পর দিন থাকেনি, রাত্রে তুলে ফেলতে হয়। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এইটা থাকবে না। এবার সেকেন্ড কথাটা হচ্ছে বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো না সত্যি বলছি খুব একটা কাজের নয়। কেন আমি বলি, কারণ যেহেতু আমি আনসুপারভাইজড ওয়েতে ইউজ করছি, ওখানে যে কেমিক্যালের স্ট্রেংথগুলো থাকে সেগুলো ভীষণ কম থাকে। কারণ বেশি যদি স্ট্রেন দেওয়া হয় তাকে জায়গাটাকে কমপ্লিটলি আইসোলেট করতে হয় গেটওয়ে দিয়ে, আদারওয়াইজ ঠোঁটে লেগে গেলে ঠোঁট পুরো একাকার হয়ে যাবে। সেটা আমরা ডাক্তাররা করতে পারি। এই জন্য যেগুলো ইউজ হয় সেগুলো মেনলি দুটো প্রোডাক্ট খুব বেশি ইউজ হয়, সেটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড, ইভেন 40% পর্যন্ত পাওয়া যায়, আর কার্বমাইড পারঅক্সাইড। এই দুটো মেটেরিয়াল কিন্তু হাইলি করসিভ, মানে সত্যি সত্যি যদি ব্লিচিং কনসেন্ট্রেশনে দিতে হয় তাহলে এটাকে আমরা মোটামুটি 24 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। কিন্তু এটা আমরা পুরো আইসোলেট করে করি, মানে ইভেন মাড়িটাকে লিকুইড ড্যাম বলে একটা জিনিস দিয়ে আইসোলেট করতে হয়, নইলে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে একদম। এবার কিছু আছে হলো হোম ব্লিচ, সেগুলো স্ট্রিপ টাইপেরও পাওয়া যায়। আমি আমেরিকার স্ট্রিপ দেখেছি, খুব একটা এফিসিয়েন্ট নয়। কিছু আছে ট্রে লোডেড, রাত্রিবেলা পরে শুতে হয়, হোল নাইট টাচে থাকে, 9%, 6 থেকে 9%-এর মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড, কিন্তু সেটা হোল নাইট পরে থাকতে হবে। মানে লাগালাম, 8 ঘন্টা বাদে খুলে ফেললাম, ওগুলো যদি কেউ দেখিয়ে থাকে ওগুলো বিজ্ঞাপনী চমক, ওটার সঙ্গে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্রে লোডিং করে, কিন্তু অ্যাকচুয়ালি যদি সত্যি সত্যি সাদা করতে হয় তাহলে কিন্তু মানে আমাকে পেশেন্টরা এসে বলেন যে প্রোডাক্টটা না আমি বলছি না, কিন্তু যে প্রোডাক্টটার কথা বলেন, আমার ওডন্টোরা এরকম পেশেন্ট আসেন, এবার আমাকে এসে বলেন সাদা করতে চাই। প্রথম কথা জানতে হবে কার দাঁত সাদা হবে, ব্লিচিং কার হবে, কোন ধরনের দাঁতের ব্লিচিং হবে। সব দাঁতের ব্লিচিং হবে না। যদি খুব ভুল ধারণা না হয় তাহলে মেইনলি যারা হয়তো প্রচন্ড স্মোক করে দাঁতে একটা স্পট পড়ে গেছে, বা যারা হয়তো ওই গুটখা জাতীয় জিনিস খায় তাদের একটু স্পটটা বেশি পড়ে, সেটা ব্লিচিং এর পার্ট না। ব্লিচিং মানে হচ্ছে আমার যে দাঁতটা যেটা যতটা সাদা আমি তার থেকে বেশি সাদা করতে চাইছি। তুমি যেটা বলছো এই প্রসেসটা এখন আমাদের ডিসকাশনের পার্টি ছিল না, আমি হঠাৎ করে তুমি বললে বলে মনে পড়লো। এই যে প্রোটোকলটা এখন আমরা ইউজ করছি সবে শুরু হয়েছে, এই প্রোটোকলটার নাম হচ্ছে এবিসি বা গাইডেড বায়োবেল ফিল্ম থেরাপি। সেটাই কি করা হয়, আগে স্কেলিং করে করা হতো, যেহেতু স্কেলিংটা একটা মেকানিক্যাল প্রসেস না, এবং স্কেলিং একটা স্কেলার টিপ ইউজ করা হয়। এনামেলে খুব লাইট পিটিং হলেও হতে পারে, যদিও লোকের ধারণা যে এনামেল উঠে যায়, এগুলোও ঠিক নয়। কিন্তু এবিসিতে যেটা সুবিধা হচ্ছে, এবিসি যে প্রোটোকলটা, সেটার সুবিধাটা হচ্ছে যে আমরা জল আর তার সঙ্গে একটা পাউডার দিই, 29 মাইক্রনের অ্যালুমিনিয়াম অক্সাইড পাউডার। সেটা দিলে একটা স্প্রে মতো করলে সমস্ত স্টেন উঠে যায়। আচ্ছা, এটা করলে এটা সুবিধা, সেটা হচ্ছে ভীষণ জেন্টল প্রসেস, ব্যথা হয় না, কিচ্ছু হয় না, আর স্টেন সমস্ত পরিষ্কার হয়ে যায়, কিন্তু এতে কিন্তু দাঁত সাদা হবে না। আচ্ছা, সো ব্লিচিং অ্যান্ড টেকিং আউট দ্য স্টেন আর ডিফারেন্ট প্রসিজার্স। আচ্ছা, মানে এটাই আমার জানা দরকার। এটা তোমাকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, 3টে প্রসেস, এটা আমাদের অনেকের কাছে ক্লিয়ার নয়। স্কেলিং, এবিসি অ্যান্টিবায়োফিন থেরাপি অ্যালং উইথ রিমুভাল অফ স্টেন, আর ব্লিচিং, ডেন্টাল ব্লিচিং, 3টে কমপ্লিট ডিফারেন্ট পদ্ধতি, মানে 3টের উদ্দেশ্যই আলাদা। ওকে, স্কেলিং এ আমরা যেটা করি, দাঁতের ওপরে যেগুলো টার্টাস আছে, যেগুলো আমাদের ক্যালসিয়াম সল্ট অ্যান্ড ডেড ব্যাকটেরিয়া মিলিয়ে যে পাথর বা টার্টার আছে, সেটাকে আমরা তুলি, এটাকে বলে স্কেলিং। বেসিক। হ্যাঁ, এটা 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 এই প্রসেসটার সঙ্গে এটা দাঁতের কিছু চেঞ্জ করে না, শুধুমাত্র টার্টারটাকে বের করে, শুধু পরিষ্কার একটা, মানে একটা ডিপ ক্লেনজিং মেথড। এটা ডিপ ক্লিনজিংটা আবার রুট ক্লিনিং, সেটা আবার এর সঙ্গে অ্যাডভান্সড স্কেলিং এর আরেকটা স্টেপ, মানে সেটা হচ্ছে ডিপ ক্লিনিং যেটা বলছো, এটা আমেরিকা ডিপ ক্লিনিং বলে, আমরা বলি না, আমরা রুট ক্লিনিং সারা ওয়ার্ল্ড বলে, আমেরিকা ওদের ওখানে ডিপ ক্লিনিং বলে। সেটা হচ্ছে শুধুমাত্র দাঁতের উপর থেকে পাথর সরালে হবে না, ভেতরে মাড়ির ভেতরে যেটা আছে সেই পার্টটাও ক্লিন করতে হবে। আচ্ছা, এটা একটা পার্ট গেল। সেকেন্ড যে পার্টটা তুমি বলছো যে পেশেন্ট স্মোকার বা এই বিভিন্ন রকম পান মশলা টাইপের জিনিস খেয়ে দাঁতগুলো কালার করেছে, তার জন্য মেথডটা কিন্তু স্কেলিং নয়। সেখানে যদি টার্টার থাকে তবে তো আমি স্কেলিং করে বের করব, কিন্তু এই যে স্টেনগুলো হয়েছে এটা তোলার জন্য আমার করতে হবে স্টেন রিমুভালের জন্য এবিসি, যেখানে ওই 29 মাইক্রনের পার্টিকেল, জল এবং এই পার্টিকেলটা সোডিয়াম বাইকার্বনেট দিয়েও হয়, ওই পার্টিকেল সাইজটা একসঙ্গে খুব ফোর্সে স্প্রে হয়, একদম জেন্টল, মাটিতেও কিচ্ছু হয় না,
ওই স্টেইনগুলো উঠে যায়। স্টেনগুলো উঠে যায়। থার্ড প্রসেসটা হচ্ছে ব্লিচিং। থার্ড প্রসেসটা ব্লিচিং মানে হচ্ছে স্টেইন বা এই টাটারগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দাঁতটা আমার ইয়েলোইশ আছে, হ্যাঁ, সেটাকে আমি 1 শেড কেন 2 শেড 2.5 শেড 3 শেড পর্যন্ত করি, আচ্ছা, ঠিক আছে, সেটা সাদা করবো। অতএব 3টে পদ্ধতি কিন্তু একদম স্ট্রাইকিংলি ডিফারেন্ট। কিন্তু যে কথা নিয়ে আমরা শুরু করেছিলাম ব্লিচিং, বাজার চলতি প্রোডাক্ট পাওয়া যায়, ওটা বাজার চলতি প্রোডাক্ট প্রচুর ই-কমার্স সাইটে আছে, সেগুলো স্ট্রেংথ এতই কম, ওগুলো দিয়ে ব্লিচিং করলে 24 ঘন্টা 48 ঘন্টায় থাকবে, তার বেশি থাকবে না। মানে ওটা ওই জাস্ট মানে ওই বিয়ে বাড়ি যাওয়ার আগে মেকআপ করার মতোই ব্যাপারটা। মানে ওই পরচুলা টাইপের, জোরে হাওয়া দিলে উড়বে। হ্যাঁ, ঠিক আছে। এবার যদি সত্যিকারের ব্লিচিং করাতে হয় তাহলে একজন কোনো প্রফেশনাল ডাক্তারের কাছেই করাতে হবে, কারণ আবার বলছি এখানে আইসোলেশন লাগে এবং ব্লিচিং টেকনিক আছে। কার্বোমাইড পারঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডের ডিফারেন্স একটাই, কার্বোমাইড পারঅক্সাইডটাকে আমাদের লাইট কিওর গান দিয়ে তার একটা স্পেসিফিক ওয়েভলেন্থ আছে 476 ন্যানোমিটার, এই ওই ধারে কাছে 450 ব্লু কালারের লাইট, ওটা দিয়ে অ্যাক্টিভেট করতে হয়। হাইড্রোজেন পারঅক্সাইডকে অ্যাক্টিভেট করতে হয় না, ইটস সেলফ অ্যাক্টিভেটিং। মিক্স করে দাঁতের ওপর লাগিয়ে 24 মিনিট থেকে 35 বা 40 মিনিট রাখলে তারপরে সাকশন করলে দাঁতটা সাদা হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে আমার দাঁতটা কতদিন সাদা থাকবে সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট। আমি কি ধরনের ডায়েটারি প্রোডাক্ট খাচ্ছি, কি খাই, কী ধরনের লাইফস্টাইল মেনটেন করি। আমি পরের দিন থেকে প্রচুর মানে চুরুট বিড়ি খেতে শুরু করলে আমার দাঁত থাকবে না সাদা, ঠিক আছে। প্লাস আমার দাঁতের স্টেইনিং এবিলিটি এটা কিন্তু আবার ডিফারেন্ট। মানে কারো দাঁত বেশি হলুদ হয়ে যায়, অরিজিনাল দাঁত যদি একটু সাদাও হয় বেশি হলুদ হয়ে যায়, কিন্তু মোর অর লেস একটা ব্লিচিং করলে অ্যাভারেজে 2 থেকে 3 বছর সাদা থাকে। কেউ যদি ভাবেন যে এইটা একবার ব্লিচিং করালাম, আমাকে অনেকে জিজ্ঞেস করেন সারা জীবন সাদা থাকবে, মহা মুশকিল, সারা জীবন থাকবে না। মানে সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। মানে আমাদের স্কিন টোনও তো জন্ম থেকে যেরকম ছিল, তুমি একটা কথা বলো, তুমি যদি চুলে একটা কালার স্ট্রিক করাও সেটা সারা জীবন থাকবে না। আমাদের ন্যাচারাল স্কিন টোনও তো আমরা রোদে যাচ্ছি, ট্যান পড়ছি, পলিউশন থেকে। সো দ্য এক্সপেকটেশন লেভেল শুড বি উইদিন আ ক্রেডিবল লিমিট, সেটা মোটামুটি 1.5 থেকে 3 বছর। এরপরে কিন্তু তুমি বেস্ট প্রোডাক্ট দিয়ে করলেও ব্লিচিং হবে না। অতএব তুমি বাজারে গিয়ে বা ই-কমার্স সাইটে একটা ব্লিচিং প্রোডাক্ট দেখে কিনে নিয়ে অ্যাপ্লাই করলে অ্যান্ড ইউ ওয়ান্ট দ্য বেস্ট রেজাল্ট আউট অফ ইট, সেটা হবে না, কারণ ওই প্রোডাক্টটা এই পারপাসে তৈরি করা হয়নি এবং সেই প্রোডাক্ট নট দ্যাট মাচ কেপেবল এনাফ। অ্যাবসলিউটলি, মানে ওই প্রোডাক্টটা এই পারপাসে নয়, সেই পারপাসের মেটেরিয়াল যেখানে এত বছর যাবে করতে হবে ডাক্তারকে দিয়েই করাতে হবে, কারণ তার জন্য জিনিসটা এরকম নয় যে আমি ইচ্ছা মতো অল্প বাড়িতেই করতে পারি। মানে একই খাবার বাড়িতে আমরা রান্না করি, রেস্টুরেন্টে রান্না করি, দুটো রান্নার মধ্যে ডিফারেন্স আছে। একটা প্রফেশনাল টাচ আর একটা নরমাল। হ্যাঁ, রেস্টুরেন্টের রান্নার প্রেজেন্টেশন যেরকম হবে, এই ব্লিচিংও ডাক্তারের কাছে করলে সেরকম হবে, আর ই-কমার্স সাইট থেকে তুলে নিয়ে করলে আরেক রকম হবে। হ্যালো স্মাইলের প্রত্যেকটা পর্বে আমরা চেষ্টা করি আপনার দাঁত এবং দাঁত সংক্রান্ত নানা ধরনের মিথ এবং নানা ধরনের প্রবলেমের একেবারে গোড়ায় পৌঁছে যেতে, এবং আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা পর্বের মধ্যে দিয়ে আমাদের সকল দর্শকরা কিন্তু আরো বেশি করে তাদের ওরাল হাইজিন থেকে শুরু করে তাদের মিষ্টি হাসির পেছনের আসল যত্নের কারণটা যেন আরো বেশি করে জানতে পারেন। তাই অবশ্যই আমাদের ফলো করুন এবং দেখতে থাকুন ওডন্টরা প্রেজেন্টস হ্যালো স্মাইল।